আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। গতদিনে আমরা রসায়ন প্রথম পত্রের চ্যাপ্টার দ্বিতীয় দুই নাম্বার চ্যাপ্টার থেকে একটা মজাদার টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দ্রাব্যতা নিয়ে আলোচনা করেছিলাম। দ্রাব্যতা টপিকটাতে আমরা খুব ভালো কিছু বেসিক শিখিয়েছিলাম গত ক্লাসটাতে, এবং ক্লাসের সর্বশেষ যে অংশ, চুম্বক যে অংশটা ছিল, সেটা ছিল আমাদের দ্রাব্যতা কী এবং কেন। গতদিন আমরা দ্রাব্যতা কী তার উত্তর দিয়ে থাকলেও কেন সেটার উত্তর দেওয়া হয়নি। তাহলে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে দ্রাব্যতার উপর দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হলাম, এবং আজকের ক্লাসটা শুরু হবে মূলত গত ক্লাসটা ঠিক যেখানে শেষ হয়েছিল সেইখান থেকে। আজকের ক্লাসে আমরা যাতে দেখতে পারবো দ্রাব্যতা কী এবং কেন, দ্রাব্যতার একক কী, দ্রাব্যতার সূত্র, গাণিতিক সমস্যা টাইপ 1, এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো করা যায়। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা আমাদের টেক্সট বুকে আসলে খুবই কম পরিমাণে থাকে। আপেক্ষিক গুরুত্ব আসলেই কী, এবং শেষে হচ্ছে গাণিতিক সমস্যা টাইপ 2। এই সব কিছু নিয়ে আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমি পল্লব হোসেন আছি বুটেক্স থেকে। আশা করি আমরা গত ক্লাসের মতো আজকের ক্লাসটাও শুরু থেকে শেষ পর্যন্ত করব। তার জন্য যা প্রয়োজন আপনাদের তা হচ্ছে কি একটা কলম, খাতা আর হচ্ছে ক্যালকুলেটর, সেটা নিয়ে বসে যাই। ক্লাসটাকে যথাসম্ভব ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। আর আরেকটা ছোট্ট অনুরোধ থাকছে, দ্রুত গতিতে আমাদের এই লাইভটাকে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে করে আমরা কি করতে পারি। এক কথায় আছে হচ্ছে কি জানো, যে শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা আমাদের এই লাইভটাকে শেয়ার করার মাধ্যমে ফ্রেন্ডদেরকে জানাতে চাই যে আসলে আমরা তাদের কতটা বেশি কেয়ার করি। তাহলে আমরা শুরু করতে পারি, তবে তার আগে একটু অপেক্ষা করছি। আপনারা সবাই জয়েন হওয়ার পরে আমরা ক্লাসটা শুরু করে দিব। তো দ্রুত গতিতে, বিশেষ করে যারা আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার আছি, এসএসসি কমপ্লিট করে আসলাম, তাদেরকে মেনশন করতে থাকি আমাদের লাইফটার মধ্যে। ওকে ভাইয়াও আমরা একটু শেয়ার করে নিই, আর আপনারাও একটু শেয়ার করতে থাকেন। যখন স্টুডেন্ট সবাই চলে আসবে, আমরা দ্রুত গতিতেই ক্লাসটাকে শুরু করে দিব। আমরা একটু অপেক্ষা করছি, সবাই চলে আসুক। আজকে আমরা দ্রাব্যতা নিয়ে দ্বিতীয় লেকচারটা নিয়ে এসেছি। আজকে আরও বেশ কিছু মজাদার টপিক আমরা শিখতে পারবো। বেশ কিছু টপিক এমন থাকবে যেগুলো বইয়ের মধ্যে খুব ভালো করে আলোচনা করা নেই, সেই টপিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছি তাদের যাতে ভবিষ্যতে সমস্যাটা না হয়, যেটা আমরা সেকেন্ড ইয়ার ফেস করে থাকি। তাছাড়া আজকে আমরা ম্যাথ করতে যাচ্ছি। অনেকের তো ম্যাথ খুব বেশি পছন্দ, তো রসায়নের ম্যাথগুলো আসলেই কেমন হয় এই সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আমরা আজকের ক্লাসটাতে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সবাই যাতে আমরা কি করি, লাইভটাতে দ্রুত গতিতে যুক্ত হয়ে যাই। আমরা ক্লাসটাকে এক্ষুনি শুরু করে দিব, আর মেনশন করতে থাকি ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে। ভাই একটু শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারাও একটু শেয়ার দেন। তাড়াতাড়ি করে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকি। ওকে, তাহলে আজকের টপিকটা আমরা একেবারে গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি, যাতে করে যারা আজকে নতুন যুক্ত হব তাদেরও যাতে বুঝতে সমস্যা না হয়। আর যেটা উত্তরটা দেওয়া দরকার ছিল, যে দ্রাব্যতা কী কেন পড়েছিলাম তবে কেন সেটা পড়ানো হয়নি, ওইটাই আমরা আজকে শুরু করব। তাহলে দেখেন, আমরা দ্রাব্যতা কী পড়েছিলাম, এখানে সংজ্ঞাটা দেওয়া আছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় গ্রামে প্রকাশিত যে পরিমাণ দ্রব্য আমার 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই পরিমাণ দ্রব্যকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। তাহলে গতদিন ভাইয়া ক্র্যাক করার চেষ্টা করেছিলাম যে সম্পৃক্ত দ্রবণ কী ছিল, তারপর আমাদের দ্রব্য কী ছিল, দ্রাবকীভা কী ছিল। আশা করি যারা ক্লাস করেছি সবার এই টার্মগুলোতে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে ওই অনুযায়ী যে ব্যাপারটা দাঁড়ায়, আমরা বলি
যে 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারবে সেই পরিমাণ দ্রব্যই যদি আমরা দ্রাবকে দিয়ে দেই তাহলে যে দ্রবণটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের সম্পৃক্ত দ্রবণ। আর এই সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে গিয়ে ওই যে অ্যামাউন্টটা লাগছে আমাদের, ওই যে বলা হয়েছে যে ওই পরিমাণ দ্রব্যকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে, ওই পরিমাণটাকে আমরা কি বলে দিচ্ছি, দ্রাব্যতা বলে দিচ্ছি। তাহলে এখানে যদি আমরা 3টা পাত্র খেয়াল করে দেখি, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের প্রথম যে পাত্রটা, সেই পাত্রতে আমরা দেখতে পেলাম কি যে 100 গ্রাম আমাদের কি দ্রাবক বা পানি আছে, সেই 100 গ্রাম পানির মধ্যে সর্বোচ্চ 45 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। তো আমরাও কি করলাম, সেই দ্রবণটার মধ্যে সেই সর্বোচ্চ পরিমাণটাই দিয়ে দিলাম। দ্বিতীয়ত 2 নম্বর পাত্রে আমাদের আবারও 100 গ্রাম পানি, সেখানে আমরা কি করলাম, সর্বোচ্চ 37 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। তো আমরাও কিন্তু সেখানে 37 গ্রাম সোডিয়াম ক্লোরাইডই দ্রবীভূত করে দিয়েছে। এবং 3 নম্বর পাত্রেও একই ঘটনা, টেম্পারেচার অফ 30 ডিগ্রি সেলসিয়াস, দ্রাবকের পরিমাণ 100 গ্রাম, পানিটা এমনটা, এবং তার মধ্যে আমরা কপার সালফেট লবণটা সর্বোচ্চ 26 গ্রাম দ্রবীভূত করতে পারি, এবং এখানে আমরা সেই সর্বোচ্চ অ্যামাউন্টটাই দিয়ে দিয়েছি। তাহলে যদি আপনারা মনে করতে পারেন তাহলে আমরা যেই ব্যাপারটাতে আসতে পারি সবাই মিলে, সেটা হচ্ছে এই 3টা দ্রবণই আমার সম্পৃক্ত দ্রবণ হবে। কিন্তু কারণ সম্পৃক্ত দ্রবণ এটাই ছিল, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকতে পারে ততটুকু দিয়েই যদি আমরা দ্রবণটাকে তৈরি করি সেটা সম্পৃক্ত দ্রবণ। ওকে, তাহলে এই সবগুলোই আমাদের কি সম্পৃক্ত দ্রবণ। আমরা তাহলে দ্রাব্যতা কি ছিল আশা করি যারা গত ক্লাসটা করিনি তাদেরও বোঝার সুবিধা হয়ে গেল, বা যারা ক্লাস করেছিলাম তাদের জন্য তো একটু রিভিশন হয়ে গেল। কিন্তু আসলে আমরা কি বোঝাতে চেষ্টা করছি, মূলত যে আমাদের এই যে এখানে থাকা কেন, এই কেন উত্তরটা দিতে চাচ্ছি, যে কেন দ্রাব্যতা রাশিটাকে আমাদের প্রয়োজন সেই ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি। তো এইখান থেকে আমরা এই 3টা উদাহরণ থেকে যে তথ্যগুলো বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে খেয়াল করে দেখি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ 45 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়। এর মানে যেই ব্যাপারটা মূলত আমাদের দাঁড়ায়, আমরা একটু সংজ্ঞাটা মুছে দিচ্ছি, একটু যদি লিখি তাহলে যেই ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে আমরা এই লাইনটা লিখতে পারি। কোন লাইনটা, যে বলতে পারি আমরা যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হয়ে যায় কত, 45। একইভাবে এখান থেকে যদি আরও কিছু লিখতে চাই 2 নম্বর দ্রবণ অনুযায়ী, তাহলে কি বলতে পারি, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তখন হয়ে যাবে কত, 37। এবং 3 নম্বর যে পাত্র আছে সেই অনুযায়ী যদি আমাদের বলতে হয় তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কপার সালফেটের দ্রাব্যতা কত, 26। তাহলে আমাদের মূলত এই তথ্যগুলো নেওয়ার ছিল, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে টেম্পারেচার একই রাখা সত্ত্বেও, দ্রাবকের পরিমাণ সেম রাখা সত্ত্বেও আমরা যখন এই দ্রব্যগুলোকে দ্রবীভূত করছি তারা সবগুলো কিন্তু একই পরিমাণে দ্রবীভূত হতে পারছে না। এবং এই তথ্যটা আমরা এই 3টা লাইন থেকে খুব ভালো করেই বুঝতে পারি যে টেম্পারেচার যখন আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস থাকলেও তিনোটার জন্য দ্রাবক আমরা পানিকেই ব্যবহার করলাম, পানির অ্যামাউন্টও সেম ছিল, কিন্তু অ্যামাউন্ট সেম থাকা সত্ত্বেও পটাশিয়াম নাইট্রেট সর্বোচ্চ 45 গ্রাম দ্রবীভূত হতে পারে, সোডিয়াম ক্লোরাইড সেখানে মাত্র 37, আর কপার সালফেট তার থেকেও কম, মাত্র 26। তাহলে এখানে থাকা যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমাদেরকে মূলত আমাদের যে দ্রব্যগুলো থাকে, যে ভিন্ন ভিন্ন দ্রব্য, সেই ভিন্ন ভিন্ন দ্রব্য যে একই তাপমাত্রায় একই দ্রবকে ভিন্ন ভিন্ন পরিমাণে দ্রবীভূত হতে পারে সেই ধারণাটাই কিন্তু আমাদের দেয়। শুধুমাত্র একই দ্রাবকের ব্যাপারটাই না, দ্রাবকও যদি এখানে ভিন্ন ভিন্ন হতো তাহলে স্বাভাবিকভাবেই এই দ্রব্যগুলো যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড আর কপার সালফেট, এদের দ্রাব্যতা কিন্তু আমাদের তখনও ভিন্ন ভিন্নই হতো। তাহলে আমরা যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে মূলত যে দ্রাব্যতা আমরা কেন পড়ব, রিজনটা হচ্ছে দ্রাব্যতা আমাদের কাজটাকে অনেক সহজ করে দিচ্ছে। এই রাশিটার সাহায্যে মূলত আমরা দ্রব্যগুলোর দ্রবীভূত হওয়ার ক্ষমতাটার একটা ভালো তুলনা করতে পারি। শুধুমাত্র এই রাশিগুলো দেখে আমরা বলে দিতে পারছি যে তাদের আসলে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কার কেমন হতে পারে। এই ছিল আমাদের দ্রাব্যতা কি এবং কেন। আশা করি আমরা প্রথম প্রশ্নের উত্তরটা সবাইকে বুঝাতে পেরেছি। আমরা একটু আপনাদের কমেন্টগুলোকে চেক করে নেই, কে কে আছি আমরা। ওকে, অনেকেই আছি আমরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সাইমা রাশিদ, এনামুল হক,
আনিকা সাবাস, তাসমিয়া, তারপর হচ্ছে অরুণিতা, ফাহাদ হাসান, তারপর প্রিয়া পল, সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকি আমাদের লাইভটাতে, আর দয়া করে লাইভটাকে দিতে থাকি যাতে আমাদের এই সার্ভিসটা সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে যায়। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে আছি তারা যেন ক্লাসের শুরু থেকে একেবারে থাকতে পারি। তা আমরা যদি একটু দ্রুত গতিতে লাইভটাকে শেয়ার করে দিতে থাকি এবং মেনশন করতে থাকি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আকি ইসলাম, সাদিয়া মিম, মাকসুদা লিজা, সাদেজা ইতি, সবাই আমরা একটু দ্রুত গতিতে লাইভটাকে একটু শেয়ার করে দিই যাতে ভাইয়া ক্লাসটাকে কন্টিনিউ করতে পারি ফার্স্ট থেকে একেবারে শেষ পর্যন্ত। এবং সবাই একটা ক্যালকুলেটর নিয়ে বসি, খাতা কলম নিয়ে বসি। আমরা আজকে বেশ কিছু ম্যাথ করে দেখাবো, ইভেন এমন কিছু ম্যাথ করাবো যেটা মূলত আমাদের এইচএসসিতে তো এমসিকিউ আকারে আসবেই, সিকিউতেও আসতে পারে, আবার অ্যাডমিশন লেভেলেও এসেছে। আমরা আজকে ক্লাসটাতে অ্যাডমিশন লেভেলের একটা কোয়েশ্চেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাই শুরু থেকে আমরা ক্লাসটাতে থাকবো সেই আশা করছি। সবাই একটু লাইভটাকে শেয়ার করতে থাকি আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় টপিকে যদি যাই যে দ্রাব্যতার একক কী। এই দ্রাব্যতার একক কী জানার জন্য আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্রাব্যতার সূত্রটা সম্পর্কে একটু ভালো ধারণা নিতে হবে। তাহলে আজকে আমাদের যদিও এখানে প্রথম টপিক এইটা, কিন্তু সেকেন্ড টপিক হচ্ছে এইটা যে দ্রাব্যতার সূত্রটা। তা আমরা যদি একটু দেখি, গতদিন আমরা যে সংজ্ঞাটা আপনাদেরকে পড়িয়েছিলাম সেই সংজ্ঞাটার ব্যাপারটা যেটা থাকলো, আমরা বলেছিলাম গতদিন আপনাদেরকে যে সেই সংজ্ঞাটা আসলে সার্বজনীন নয়। যেমন আমরা বলেছিলাম দ্রাবকের পরিমাণ 100 নিতে হচ্ছে এবং দ্রব্যটা আমরা গ্রামে কাউন্ট করছি। তো এই ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রে যে দ্রাব্যতার সংজ্ঞাটা এভাবেই দিতে হবে তেমন কোনো কথা নেই। দ্রাব্যতার সংজ্ঞা আপনারা বই খুঁজে ভিন্ন ভিন্ন সংজ্ঞা পেয়ে যাবেন। আমাদের মেইনলি ওই সংজ্ঞাটা শেখানোর উদ্দেশ্য ছিল যাতে করে আমরা ওইখান থেকে একটা সূত্র প্রমাণ করতে পারি বা সূত্র তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা আজকে আসলে সেই সূত্রটা তৈরি করার চেষ্টা করব। আশা করি যারা গত ক্লাসে ছিলাম তারা তো বুঝতেই পারবো, তাছাড়াও যারা নতুন অ্যাড হচ্ছি তারা যদি একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে আশা করি পুরোটা বুঝতে পারবো। আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেয়। ওকে, তাহলে দ্রাব্যতার সূত্র বোঝার জন্য বা সূত্র তৈরি করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা সিচুয়েশন ধরে নিতে হচ্ছে। সিচুয়েশনটা কি, যে ধরি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কাছে কি আছে, m গ্রাম দ্রব্য আছে। m গ্রাম দ্রব্য নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হয়ে বড় হাতের m গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে আমরা কি বললাম যে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের m গ্রাম যদি দ্রব্য হয়, সেই m গ্রাম, m বলতে আমরা এখানে একটা চলক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কারণ আমরা তো একটা সূত্র তৈরি করব, তাহলে সার্বজনীন যাতে হয় সেটা দেখতে হবে। m গ্রাম দ্রব্য নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হয়ে যাচ্ছে। দ্রবীভূত হয়ে আমাদের কতটুকু দ্রবণ তৈরি করলো, বড় হাতের m গ্রাম, এটাও ধরে নেয় একটা মান। যদি এত পরিমাণ সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাহলে আমার যে প্রথম তথ্যটা লাগছে যে এই সিচুয়েশন থেকে আমাদের দ্রাবকের পরিমাণটা কত, তাহলে আমরা প্রশ্ন রাখলাম যে যদি আমাদের 3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, m গ্রাম দ্রব্য হয়, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সে দ্রবীভূত হয়ে কি করলো, বড় হাতের m গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ফেললো, তাহলে আমাদের এই সিচুয়েশন থেকে আমাদেরকে যদি বলতে বলা হয় যে দ্রাবকের পরিমাণ কত, আসলেই কত হবে, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করি তো যেখানে থাকা দ্রাবকের অ্যামাউন্টটা আসলে কত হবে। দ্রুতগতিতে আমরা একটু কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করি যে আমাদের যদি এই সিচুয়েশনটা থাকে দ্রাবকের পরিমাণটা কত হবে। আচ্ছা, আমরা অনেকেই যুক্ত হয়েছি, আমরা একটু দেখে নিই আপনারা কারা কারা যুক্ত আছেন এখানে। সারজাভিন,
রজস রয়, অ্যাসকিলিসা, আখি ইসলাম, তানিয়া তাসনিম তমা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য। আশা করি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, যাতে করে আমরা আসলে ওই দ্রাব্যতার ম্যাথগুলো একটু শিখে নিতে পারি। আর যেটা বললাম যে আমাদের টপিকটা কিন্তু এমন কিছু টপিক আছে আজকের ক্লাসটাতে, যে টপিকগুলো নিয়ে বইয়ের মধ্যে ভালো করে বলা নাই বা আমরা বুঝতে পারি না। তো ফার্স্ট ইয়ারে যারা স্টুডেন্ট থাকি তাদের আসলে সেগুলো বুঝতে অনেক সমস্যা হয়। আমি চেষ্টা করব সেই টপিকগুলোকে খুব সুন্দর করে বোঝানোর। বাকি আপনাদের একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, আর একটু শেয়ার করে দিতে হবে। শাহিনুর আক্তারকে ভাইয়া ধন্যবাদ, এমরিয়া মামুন হোসেন মুস্তফাকে ধন্যবাদ লাইভে আমাদের সাথে কানেক্টে থাকার জন্যে। মোহাম্মদ সিমন রেজাকে ধন্যবাদ ভাইয়া, ইফাত ফাহমিদা সামিহাকে ধন্যবাদ, প্রতিভাকে ধন্যবাদ, নাহিদ হাসানকে ধন্যবাদ। আমরা একটু মেনশন করতে থাকি ফ্রেন্ডদেরকে, এবং আমরা যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নের উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করি। এই যে আমরা প্রশ্ন করেছি যে অ্যামগ্রাম দ্রব্য নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হয়ে যদি বড় হাতের অ্যামগ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, তাহলে দ্রাবকের অ্যামাউন্টটা কত? ওয়ালাইকুম আসসালাম। সবাই আমরা একটু শেয়ার করতে থাকি। আর একটা হচ্ছে যে প্রশ্নটা রেখেছি আমরা সেই প্রশ্নটার উত্তর দেওয়ার একটু চেষ্টা করি। তাহলে প্রশ্নের উত্তর আসলে যেটা হয়, যদি আমরা খেয়াল করি যে দ্রাবক সমান সমান আমরা মূলত কী জানি, দ্রাবক সমান সমান মূলত আমরা কী জানি, তো একটু শুরু থেকে আসাটা বেটার বোধ হয় আমাদের। যে আমরা জানি দ্রাবক প্লাস যে দ্রব, সেটা মূলত কি হয়? দ্রবণ হয়। আমাদের সবারই মনে হয় জানার কথা যে দ্রাবক প্লাস দ্রব সমান সমান কী হবে? দ্রবণ হবে। গত ক্লাসেও শিখেছি, তাছাড়াও আপনারা ছোট ক্লাস থেকে এই সূত্রটা কিন্তু জানেন। তো এখন যে ব্যাপারটা এখানে দাঁড়ায় যে আমরা যদি দ্রাবকের মানটা নির্ণয় করতে চাই, দ্রাবক সমান সমান আসলে কি হয়? দ্রাবক সমান সমান ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে দ্রবণ মাইনাস দ্রব। এটা মনে হয় সবারই আমাদের জানার কথা যে দ্রাবক সমান সমান দ্রবণ মাইনাস দ্রব। তাহলে এই যে আমরা বলেছিলাম যে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি ধরে নিই অ্যামগ্রাম দ্রব নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হয়ে বড় হাতের অ্যামগ্রাম সম্পৃক্ত দ্রবণটা উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্রাবকের অ্যামাউন্টটা আসলে কত হবে? সেক্ষেত্রে যদি খেয়াল করি, আমাদের কাছে থাকা এই ছোট্ট অ্যাম যেটা ছিল, সেই অ্যামটা মূলত দ্রবের পরিমাণ, আর এখানে থাকা বড় যে অ্যামটা ছিল সেটা মূলত দ্রবণের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা যদি করি দ্রবণের অ্যামাউন্টটা কত দাঁড়ায়? বড় হাতের অ্যাম, আর দ্রবটা দাঁড়ায় কত? ছোট হাতের অ্যাম, এবং এককটা দাঁড়ায় কিসে? গ্রাম এককে। তাহলে আমরা মনে হয় বোঝাতে পারছি, এবং আপনারাও মনে হয় অনেকে এটার উত্তর দিতে পারছেন যে আসলে কী হচ্ছিল। যে এই থিওরি অনুযায়ী আমাদের যেটা দাঁড়াবে যে দ্রাবকের পরিমাণটা হয়ে যাবে অ্যাম মাইনাস অ্যাম গ্রাম। তো কেন লাগলো আসলে? আমরা বলছিলাম যে আজকে আমাদের দ্বিতীয় টপিক সেটা হচ্ছে দ্রাব্যতার সূত্রটা আমরা তৈরি করে দেখাবো, এবং সেই সূত্র দিয়েই কিন্তু আজকে সারাটা ক্লাসে আমরা ম্যাথটা করব। তাই সূত্রটা আসলে বুঝতে হবে। একটু দয়া করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, যাতে করে মূলত আমরা ক্লাসটা তারা এনজয় করতে পারে, মাঝখান দিয়ে আসলে যাতে খেই না হারাই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে লাইনগুলো লিখতে পারি, আপনাদের সবার একটু মনে করতে হবে যে দ্রাব্যতা কাকে বলে এবং কী শিখেছিলাম। তো উত্তরটা ছিল কি, যে আমাদের দ্রাব্যতা ছিল মূলত নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে, সেই পরিমাণ দ্রবকে দ্রবীভূত করেই যদি আমরা দ্রবণটাকে তৈরি করি, তাহলে ওই পরিমাণ দ্রবকে মূলত আমরা কি বলবো? ওই দ্রবের দ্রাব্যতা বলবো ওই দ্রবণের মধ্যে। তাহলে এই সিচুয়েশনটাই মূলত এখানে আমরা তৈরি করার চেষ্টা করব, যেহেতু দ্রাব্যতা সূত্র তৈরি করছি। তাহলে আমরা দেখেন তো এই লাইনটা লিখতে পারি কি না। আমরা একটু এই অংশটা মুছে দিয়ে এটাকে উপরে লিখে দেই, যাতে করে মূলত আমাদের লাইনগুলো আরেকটু ক্লিয়ারলি লিখতে পারি। যে ব্যাপারটা দাঁড়াচ্ছিল, আমরা এখান থেকে এই থিওরি অনুযায়ী লিখতে পারি যে দ্রাবকের অ্যামাউন্টটা কত, দ্রাবকের পরিমাণটা এখানে আসতেছে কত? বড় হাতের অ্যাম মাইনাস ছোট হাতের অ্যাম গ্রাম। কারণ বলেছিলাম কি, এটা হচ্ছে আমাদের দ্রব, এটা দ্রবণ, তাহলে দ্রাবক সমান সমান আমরা জানি দ্রবণ মাইনাস দ্রবণ। তাহলে একটু এই লাইনটা লিখতে পারি কিনা যে অ্যাম মাইনাস অ্যাম গ্রাম এই যে দ্রাবক ছিল, এই দ্রাবকটাকে তো আমরা সম্পৃক্ত দ্রবণে পরিণত করেছি না? এই যে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা হয়েছে, তাহলে দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে, বা এটা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করি, সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রব বলেন তো আমাকে অ্যামাউন্টটা কত হবে? এই যে অ্যাম মাইনাস অ্যাম গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রবের পরিমাণটা কত হতে হবে? স্বাভাবিকভাবেই যদি আমরা এখানে দেখি অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। আমরা দেখছিলাম
যে m গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে বড় হাতের m গ্রাম সম্পৃক্ত দ্রবণটা উৎপন্ন করে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের যে দ্রাবকের অ্যামাউন্টটা, এই পরিমাণ দ্রাবককে যদি সম্পৃক্ত করতে হয় তাহলে প্রয়োজনীয় দ্রব্যের পরিমাণটা কিন্তু এই ছোট হাতের m হবে। যারা আমরা এখন কানেক্টেড হচ্ছি তাড়াতাড়ি করে বোর্ডের এই লাইনগুলো একটু পড়ে ফেলি, আশা করি আমাদের বোঝার কথা যারা গত ক্লাসটা করেছি। যারা নতুন আছি তারা যদি একটু ধৈর্য ধরে থাকি তাহলে আমরা যে সূত্রটা তৈরি করব সেই সূত্র দিয়ে ম্যাথগুলো করা অন্তত শিখে যেতে পারবো। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে থাকি। তাহলে m - m গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রব্য আমাদের ছিল কত? ছোট হাতের m গ্রাম। তাহলে এখান থেকে আমরা যে লাইনটা লিখতে পারি সেটা হচ্ছে 1 গ্রাম দ্রাবককে যদি আমরা সম্পৃক্ত করতে চাই তাহলে আসলে কতটুকু দ্রব্য প্রয়োজন হবে আমাদের, সেই অ্যামাউন্টটা হয়ে যায় কত? স্বাভাবিকভাবে আপনারা ছোটোকালে ঐকিক নিয়মে ম্যাথ করে আসছেন, তা আশা করি এটা সবাই বুঝতে পারছে যে যদি আমাদের m - m গ্রামকে সম্পৃক্ত করতে ছোট হাতের m গ্রাম লাগে তাহলে 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে আমাদের লাগবে কি m বাই বড় হাতের m - m গ্রাম। এখন যে ব্যাপারটা থাকে, আমাদের বলেছি আমরা দ্রাব্যতার সূত্র তৈরি করছি। কি বললাম আমরা দ্রাব্যতার সূত্র তৈরি করছি। এখন দ্রাব্যতার সূত্র তৈরি করতে হলে সূত্রটাকে আমাদের শেখার সংজ্ঞা দিয়ে শিখতে হবে। আমাদের মনে আছে সংজ্ঞাটা আমরা কি শিখিয়েছিলাম, এবং বারবার বলছি আমরা আমাদের শেখানোর সংজ্ঞাটা সার্বজনীন নয়, যে আমাদের দ্রাব্যতার সংজ্ঞাটা আরও ভিন্ন ভিন্ন অনেক ধরনের হতে পারে। আজকের ক্লাসে আমরা দ্রাব্যতার আরেকটা সংজ্ঞা শেখাবো, তবে ওই সংজ্ঞাটা আমাদের এই সূত্রটা তৈরি করতে সাহায্য করবে, যেটা মূলত আমাদের এইচএসসিতে আসা অনেক সিকিউ এবং এমসিকিউ এর প্রশ্ন সেগুলো ক্র্যাক করতে সাহায্য করবে, সমাধান করতে সাহায্য করবে। একই সাথে আমাদের অ্যাডমিশন লেভেলেও কিন্তু প্রশ্ন আসে। আমরা আজকে একটা অ্যাডমিশন লেভেলের প্রশ্ন কিন্তু সমাধান করাবো। তাই যারা এইচএসসি ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে এবং এইচএসসি ক্যান্ডিডেট আছে, এখন থেকেও ক্লাসটা আমরা করতে পারি। তাহলে এখানে 1 গ্রামে যদি তাই হয় তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রব্যের পরিমাণটা কত হবে? আমার মনে হয় আপনাদের বোঝার কথা যে এখানে মূলত আমরা m এর সাথে যদি 100 গুণ করে দেই, আর একেবারে নিচে যেটা ছিল সেটা হচ্ছে বড় হাতের m - m গ্রাম। তাহলে আমরা শেষ লাইনে চলে আসছি ব্যাপারটাতে, যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রব্য কতটুকু লাগছে। এই যে এই অংশটা যদি আমরা দেখি, এই পরিমাণ অ্যামাউন্টটা আমাদের লাগবে, এই পরিমাণ অ্যামাউন্টটা আমাদের লাগবে। তাহলে আপনারা কি বলতে পারবেন যে আসলে এই যে মানটা, এটা আসলে কিসের মান? এই যে মানটা আমরা বের করলাম, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রব্য কত? এতটুকু। কোন সিচুয়েশনে? T°C তাপমাত্রায়। T°C তাপমাত্রায় আমরা বললাম কি যে আমাদের 100 গ্রাম দ্রাবককে যদি আমরা সম্পৃক্ত করতে চাই দ্রব্যের পরিমাণ এতটুকু, তাহলে এই যে ভ্যালুটা আমরা নির্ণয় করেছি এটা আসলে কিসের ভ্যালু? আমাকে কি কমেন্ট সেকশনে জানানো যায়? দ্রুত গতিতে আমরা একটু কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করি তো এই যে ভ্যালুটা, এটা আসলে কিসের ভ্যালু? আমরা একটু কমেন্ট সেকশনটা চেক করি। এই তো ভাইয়া, আনিকা সাবাস আসমিকে ধন্যবাদ ভাইয়া 100 গ্রাম কোটকে করতে। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আকি ইসলামকে অনেক বেশি ধন্যবাদ। এটা কোন টপিক চলছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার টপিকটা, যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করেছি। আপনারা আসতে একটু লেট হচ্ছে যদিও। তো দ্রাব্যতার সূত্র আমরা তৈরি করে ফেলার চেষ্টা করছি এবং আপনাদেরকে হচ্ছে গিয়ে, আচ্ছা ওকে, আমরা উপরে লেখার চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। আমরা আবার শুরু করি যেখানে ছিলাম। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রব্যের পরিমাণটা কিন্তু চলে আসছে কত? m × 100/m - m। যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, দ্রাব্যতার সংজ্ঞা কী ছিল? 100 গ্রাম দ্রাবককে সম্পূর্ণরূপে দ্রবীভূত, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে দ্রবণটাকে সম্পৃক্ত করে সেই পরিমাণটাই তো আমাদের দ্রব্যের দ্রাব্যতা। তাহলে এখানে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কতটুকু লাগছে আমাদের? এই অ্যামাউন্টটা লাগছে না? তাহলে এইটাই আমাদের দ্রাব্যতা হবে না? আমরা উপরের অংশটা একটু মুছে দিচ্ছি। আমরা খাতা কলম নিয়ে বসে পড়ি এবং মানগুলো একটু লেখার চেষ্টা করি। তাহলে যে ব্যাপারটা আমরা দাঁড়ায়, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে দ্রাব্যতা তাহলে কত? আমরা বলি দ্রাব্যতার ইংরেজি হচ্ছে সলিউবিলিটি। দ্রাব্যতা হচ্ছে কি? ইংরেজিতে আমরা সলিউবিলিটি বলি। তো ওই সলিউবিলিটি থেকে মূলত আমরা দ্রাব্যতাকে অ্যাজ দ্বারা প্রকাশ করি। দ্রাব্যতাকে কি করি? অ্যাজ দ্বারা প্রকাশ করি। এবং আমরা যে কাজটা করেছি, যে সূত্রটা তৈরি করেছি, সেই সূত্র অনুযায়ী আমরা মূলত এই যে ভ্যালুটা পাই এটাকে কিন্তু অ্যাসের সমান সমান আমরা লিখতে পারি। কীভাবে?
যে অ্যাজ সমান সমান তাহলে আমাদের লেখা যায় এখানে m ইন্টু 100 ভাগ হয়ে যাবে কত, বড় হাতের m মাইনাস m গ্রাম। তাহলে আশা করি আমরা এটা বুঝাইতে পারছি যে দ্রাব্যতার আসলে তাহলে সূত্রটা কি দাঁড়ায়। আমরা যে সূত্রটা সংজ্ঞাটা শিখেছিলাম সেই সংজ্ঞার উপর ভিত্তি করে মূলত আমরা দ্রাব্যতার সূত্রটাকে খুঁজে পেলাম, যে দ্রাব্যতাকে সলিবিলিটি দ্বারা প্রকাশ, মানে ইংরেজি সলিবিলিটি, ওইখান থেকে অ্যাস দ্বারা প্রকাশ করলাম। এবং এখান থেকে ঐকিক নিয়মে আমরা প্রমাণ করে দেখিয়েছি যে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় দ্রবের পরিমাণ m ইন্টু 100/m মাইনাস m। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এইটা। যারা এখনও কানেক্টেড হচ্ছি তারা যদি একটা মিনিট অপেক্ষা করি, আমরা একটা সূত্র শিখিয়ে দিচ্ছি, সেই সূত্র থেকে মূলত আমরা ম্যাথগুলোকে করাতে পারবো। তো হতাশ হওয়ার কারণ নেই, যারা এখন কানেক্টেড হচ্ছি তারা একটু ধৈর্য ধরে বসি, আমরা সূত্রটাকে দেখাই দিচ্ছি, কারণ আমরা ক্লাসের মাঝখানে আসার কারণে অনেক কিছু ক্লিয়ার হবে না। আমরা চেষ্টা করব যাতে করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত তাও একটু বুঝতে পারেন, তবে তার জন্য আপনাদের কী করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। তাহলে এখান থেকে এই দ্রাব্যতা রাশিটাকে যদি আমরা একটু কী করতে চাই, ভালো করে লিখতে চাই, সূত্রটাকে যদি আরেকটু সর্বজনীন করতে চাই, তাহলে যে ব্যাপারটা দাঁড়ায়, আমি এই সূত্রগুলোকে একটু বাংলায় লিখে দিতে চাই। বাংলায় লিখলে কেমন হয়, আমরা লিখতে পারি দ্রাব্যতা সমান সমান হবে, এই অ্যামটা কী ছিল আপনাদের মনে আছে সবার, আমরা যে লেখাটা লিখেছিলাম সেই লেখা অনুযায়ী এই অ্যামটা মূলত ছিল আমাদের দ্রবের ভর। এটা কিন্তু ছিল কি, দ্রবের ভর। কোন একক ছিল এটা মনে আছে সবার, আমরা m গ্রাম বলেছিলাম। তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা আমরা এখানে লিখতে পারি গ্রামে প্রকাশিত দ্রবের ভর। তাহলে কি, গ্রামে প্রকাশিত দ্রবের ভর ইন্টু 100, তার করে আসলে বাংলায় কিছু লেখা যাবে না, ওই 100কে 100 লিখে দিলাম। আর নিচে যে অ্যামাউন্টটা ছিল বড় হাতের m মাইনাস m, এটা আসলে কি ছিল, এটা ছিল মূলত আমাদের গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। তাহলে আশা করি আমরা আমাদের দ্বিতীয় টপিকে সফলভাবে আমরা লিখে ফেলতে পারছি, এবং বাকি ক্লাসটা জুড়ে আমরা মূলত এই সূত্রটাকে বারবার ইউজ করব। তাই দ্রুত গতিতে এই সূত্রটা আমরা খাতার মধ্যে তুলে ফেলি এবং 3 স্টার দিয়ে রাখি, কারণ এই সূত্রটা আমাদেরকে অনেকগুলো মার্ক পেতে সাহায্য করবে পরীক্ষার খাতায়, আর এখন তো কিছু ম্যাথ করতে সাহায্য করবে। তাই তাড়াতাড়ি করে এই সূত্রটা লিখে ফেলি, আর আরেকটা কাজ করতে পারি, ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করতে পারি আর মেনশন করতে পারি। ওকে, তাহলে দ্রাব্যতা সমান সমান গ্রামে প্রকাশিত দ্রবের ভর ইন্টু 100, গ্রামে প্রকাশিত কী হবে, দ্রাবকের ভর। তাহলে চলেন আমরা শুরু করি। আমরা একটু দেখতে চাই আপনারা কে কে আছেন, আপনারা কি মনোযোগে আছেন কি না। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। জাহাদ হোসেন খান শিহানকে ধন্যবাদ ভাইয়া মেনশন করার জন্য। হ্যাঁ, হলো দ্রবের পরিমাণ। সাদিয়া মুশফিকা আদিবাকে ধন্যবাদ। রাহিমা বেগম রিতাকে ধন্যবাদ। ইফাত ফাহমিদা সামিহা শেয়ার অপশন নাই। ফারদিনা সিনহা মেঘা, সাইমা রশিদ শেয়ার অপশন অফ। আচ্ছা, এটা আমরা একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছে যথাসম্ভব, এই কারণে আসলে এরকম ঝামেলা হচ্ছে, শেয়ার করা যাচ্ছে না, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের টেকনিক্যাল টিম এটাকে দেখার চেষ্টা করতেছে আসলে শেয়ার করা যায় কিনা ঠিকঠাক মতো করে। আমরা যারা আছি তারা একটু থাকার চেষ্টা করি, আর ফ্রেন্ডদেরকে একটু যদি মেনশন দিয়ে দিই তাহলে বোধহয় তারা চলে আসতে পারবে। ওকে, সারাজামিন একটা সুন্দর প্রশ্ন করেছে আমাদেরকে, সলিবিলিটির ইউনিট কী স্যার। ওকে ভাইয়া, আমরা এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পরের টপিকটাই হচ্ছে দ্রাব্যতার এককটা কি সেটা আমরা জানবো। একটু শুরু থেকে আমাদের সাথে থাকলে বেটার হবে, এটা অনুরোধ থাকছে। ওকে, আমরা একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আর সূত্রটা একটু লিখে নেই, একটু আসতেছি আমরা। তাহলে আপনারা যেটা বলতেছে যে শেয়ার করার অপশন নাই, এই জন্য আমরা আসলে অনেকগুলো স্টুডেন্ট হারাচ্ছি। আমরা লাইভটাকে একটু অফ রাখছি, কেউ কোথাও যাবেন না, সবাই আবার কানেক্টেড হবেন। আমরা গল্পের পাঠশালা পেজ থেকে 2 মিনিট পরে আবার লাইভে চলে আসতেছি। দুঃখিত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, একটু আমরা অপেক্ষা করি, আমরা আবার চলে আসবো, সবাই থাকবেন আমাদের সাথে।